হ্যালো বন্ধুরা, ছুটির ঘন্টা চলচ্চিত্রটির কথা আপনাদের নিশ্চয় মনে আছে। এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল নারায়ণগঞ্জের স্কুলে আটকে পড়া 10 বছরের একটি বালকের জীবন কাহিনীর উপর ভিত্তি করে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশব্যাপী বেশ আলোড়নের ঝড় তোলে, আলোচিত হয় আর কি। ঠিক তদ্রূপ আর একটি ঘটনার উপরে, বহুল আলোচিত একটি ঘটনার উপরে রায়হান রাফি পরিচালিত পরাণ চলচ্চিত্রটি নির্মিত হয়। রায়হান রাফি পরিচালিত সিনেমা পরাণ মুক্তি পায় 2022 সালের 10 জুলাই। তামজিদ উল আলম প্রযোজিত, তানজিবুল আলমেরই প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির ব্যানারে এই পরাণ চলচ্চিত্রটি নির্মাণ ব্যয় হয় 83 লক্ষ টাকা। তবে মজার ব্যাপার হলো, এই 83 লক্ষ টাকার নির্মিত চলচ্চিত্র পরাণ ছবি থেকে আয় করে প্রায় 12 কোটি টাকা মতো। এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র বা প্রধান ভূমিকায় অভিনয় করেন বিদ্যা সিনহা সাহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান। এখন আসি মূল ঘটনায়। কোন ঘটনার উপর নির্মিত এই চলচ্চিত্রটি? আপনাদের নিশ্চয়ই মনে আছে বরগুনার আয়েশা আক্তার মিন্নির কথা, মনে আছে নিশ্চয় রিফাত শরীফ হত্যাকাণ্ডের কথা, আর মনে আছে নিশ্চয় নয়নবন্ডের কথা। এই পরাণ চলচ্চিত্রটি বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়েই নির্মিত। এবার আসি মূল ঘটনায়। 2019 সালের 26 জুন সকাল 10টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। মুহূর্তের মধ্যেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে পুরা দেশব্যাপী তথা পুরা বিশ্বব্যাপী। ভিডিওতে দেখা যায় দুজন ছেলে যুবক রামদা হাতে রিফাত শরীফকে কোপাচ্ছে, আর রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি রিফাতকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর চারিপাশের লোকজন দাঁড়িয়ে দেখছে। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়ার পরে পুরা দেশব্যাপী, বরগুনা তো বটেই, পুরা দেশব্যাপী ক্ষোভের ঝড় ওঠে। প্রকাশ্য দিবালোকে একটি ছেলেকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। ঘটনার ভিডিওতে দেখা যায় যে মিম্মি একাই, আয়েশা আক্তার মিম্মি একাই রিফাত শরীফকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। তখন যেটা ঘটেছিল যে পুরো বাংলাদেশ মিম্মিকে নিয়ে প্রশংসায় ভাসছিল যে একটি মেয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজের মৃত্যু ভয়কে উপেক্ষা করে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে। আরো দেখা যায় মিম্মি রিফাত শরীফকে উদ্ধার করে বাঁচানোর জন্য হাসপাতাল পর্যন্ত রিক্সা করে নিয়ে যায়। কিন্তু আয়েশা আক্তার মিন্নির সকল চেষ্টা ব্যর্থ হয়, রিফাত শরীফ মারা যায়। এই ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন। রিফাত শরীফ হত্যায় বাদী হয়ে তার বাবা দুলাল শরীফ 12 জনের নামে মামলা করেন। মামলার 1 নম্বর সাক্ষী হয় রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি। বরগুনা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মিন্নি তার জবানবন্দিতে বলেন, হামলাকারী সবাইকে সে চিনতে পারেননি, তবে 3 জনকে সে চিনতে পেরেছে। 1 নম্বরে নয়নবন, 2 নম্বরে রিফাত ফারাজি এবং রিশান ফারাজি। তবে জুলাইয়ের 2 তারিখে মামলার সন্দেহভাজন 1 নম্বর আসামি নয়নবন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। রিফাত হত্যার ঘটনার মামলার নতুন মোড় নেয় যখন নয়নবন্ডের মা শাহিদা বেগম মুখ খোলেন। শাহিদা বেগম জানায় বা বলে যে নয়ন এবং রিফাত খুব ভালো বন্ধু। নয়ন এবং রিফাত
এতই ভালো বন্ধু যে রিফাত প্রায় আমাদের বাসায় আসতো, মানে সাইদা বেগম বলছে যে আমাদের বাসায় আসতো, আমি কতদিন তাকে রান্না করে নিজের হাতে খাইয়েছি। আর পাশাপাশি আয়েশা আক্তার মিন্নিও আসতো। আমি অনেকবার অনেকবার নয়নকে বোঝানোর চেষ্টা করেছি যে মিন্নির সঙ্গে সম্পর্কটা বাদ দে, ভালো হবে, কিন্তু নয়ন আমার কথা শোনেনি। নয়ন নিজের খেয়াল খুশি মতো যা মনে আসতো তাই করত। একবার চিন্তা করে দেখেন, একটি মেয়ের প্ররোচনায় ঘনিষ্ঠ এবং খুব কাছের দুই বন্ধুর অকালে প্রাণ গেল। যদি আমার কথা শুনতো তাহলে আজকে নির্মম পরিণতি হতো না। সাইদা বেগম আরো বলেন, মিন্নির জন্যই নয়ন রিফাতকে কুপিয়ে হত্যা করেছে। আবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়ন মারা গেছে, অর্থাৎ রিফাত হত্যার বিচার কিন্তু হয়ে গেছে। মাঝখানে দুটি মায়ের বুক খালি হলো এবং দুই বন্ধুর অকালে মৃত্যুবরণ করলো। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী অবশ্যই মিন্নি। তিনি আরো আক্ষেপের সঙ্গে ক্ষোভে বলতে থাকেন, মিন্নির সঙ্গে নয়নের নিয়মিত অবৈধ মেলামেশা বা অবৈধ সম্পর্ক ছিল। মিন্নি তিনি চিৎকার করে বারবার একই কথা বলেন, এই দুটি হত্যাকাণ্ডের পিছনে একমাত্র মিন্নিই দায়ী, সেই পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড। নিহত রিফাতের বাবা দুলাল শরীফ পুত্রবধূ মিম্মি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলে। নতুন করে আলোচনায় আসে এবং ঘটনা মোড় নেয় অন্যদিকে। বরগুনা পুলিশ সুপার 16 জুলাই মিম্মিকে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নেয় এবং দিনভর জিজ্ঞাসাবাদ করে এবং রাতে রিফাত শরীফ হত্যায় গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন আদালতে পাঠালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। কিন্তু যেদিন মানে 17 জুলাই যেদিন আয়েশা আক্তার মিন্নি আদালতে দাঁড়ায়, সেদিন মিন্নির পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ায়নি। এ নিয়ে বেশ আলোচনা বা সমালোচনাও হয়। 5 দিনে রিমান্ডে থাকা আয়েশা আক্তার মিম্মি তৃতীয় দিনেই আদালতে তোলেন পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মিম্মি বিজ্ঞ হাকিমের সামনে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অবশ্য তার আগের দিনই পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন একটা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মারুফ হোসেন জানান, মিম্মির সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে এবং একাধিকবার মিম্মি এবং যারা হত্যাকারী তারা মিটিং করেছে বা পরিকল্পনা করেছে। মিম্মিকে জিজ্ঞাসাবাদ চলছে আরও তথ্য সংগ্রহ করার জন্য। এদিকে 29 আগস্ট হাইকোর্ট মিম্মিকে জামিন দেয়, তবে শর্ত সাপেক্ষে জামিন দেয়। শর্ত দেওয়া হয়, মিম্মি তার বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে থাকবে এবং 19 বছর বয়সী মিম্মি তার বাবার সঙ্গেই থাকবে। তবে জামিনে থাকাকালীন কোনো গণমাধ্যম বা কারোর সঙ্গে মিম্মি কোনো সাক্ষাৎকার বা কথা বলতে পারবে না। 2 মাস 6 দিন তদন্ত শেষে 1 সেপ্টেম্বর 2 খণ্ডে 24 আসামির বিরুদ্ধে বরগুনা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্ত 24 আসামির মধ্যে 10 জন আসামিকে প্রাপ্তবয়স্ক হিসাবে চিহ্নিত করা হয় এবং এই 10 জন প্রাপ্তবয়স্ক আসামির 16 সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, অর্থাৎ বাদীপক্ষ এবং বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয়। এই 10 জন প্রাপ্তবয়স্ক অভিযুক্ত বা আসামির পক্ষে সাক্ষী প্রদান করেন মোট 76 জন। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আয়েশা সিদ্দিকা মিমিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং রায়ে তিনি উল্লেখ করেন, মিমির সঙ্গে নয়নবন্ডের অনৈতিক সম্পর্ক ও বেপরোয়া জীবন যাপনই
এই হত্যাকাণ্ডের মূল কারণ। বিচারক আরও বলেন, রিফাত শরীফ হত্যার মূল মাস্টারমাইন্ড আয়েশা সিদ্দিকা মিম্মি। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, মিম্মি গোপনে নয়নবনকে বিয়ে করেছিলেন এবং সেটা গোপন রেখেছিলেন। নয়নবনের সঙ্গে কোনো রকম তালাকপ্রাপ্ত না হয়েই আয়েশা সিদ্দিকা মিম্মি রিফাত শরীফকে বিয়ে করেন। রিফাত শরীফকে বিয়ে করলেও নয়নবনের সঙ্গে সম্পর্ক চলমান রেখেছিলেন, সেটা মোবাইল ফোনে মেসেজ, মোবাইল ফোনে কথা, এমনকি অনৈতিক অবৈধ শারীরিক সম্পর্ক বলবৎ রেখেছিলেন। মাঝখানে রিফাত শরীফ কিছুটা বাধা সৃষ্টি হলে তাকে খুন করার পরিকল্পনা করেন এবং সেটা মাস্টারমাইন্ড আয়েশা সিদ্দিকা মিম্মি। বিচারকের রায়ে বা পর্যবেক্ষণে উঠে আসে, আয়েশা সিদ্দিকা মিম্মি গোপনে যে নয়নবনকে বিয়ে করে তার সাক্ষী ছিলেন নয়নবনের বাড়ির গৃহকর্মী ফুলি বেগম এবং যে কাজী নিকাহ পড়িয়েছিলেন আনিসুর রহমান। এই দুজনই আদালতেও সাক্ষী দেয়। বিচারকে তার পর্যবেক্ষণে বলেন যে ত্রিভুজ প্রেম, এই ত্রিভুজ প্রেমই রিফাত হত্যার মূল কারণ। আর এই ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে, এই ত্রিভুজ প্রেমের ঘটনাবলী নিয়েই রায়হান রাফি পরাণ ছবিটি নির্মাণ করেন। গল্পটির পটভূমিও ঠিক একই রকম থাকে, তবে পরিচালনার ক্ষেত্রে বা প্রায় বায়োগ্রাফির ক্ষেত্রে কিছু পরিচালক নিজস্ব স্বাধীনতায় কিছু পরিবর্ধন করে থাকে। রায়হান রাফিও তাই করেছিলেন। এখানে চরিত্রগুলোর নাম পরিবর্তন করেছিলেন। সাদাসিধা গল্প, গ্রামের ঠিক একইভাবে গড়ে ওঠা ছাত্রী, পড়াশোনায় অমনোযোগী, ঠিক একইভাবেই পরাণ ছবির গল্পটাও এগিয়েছে। তবে কিছু কিছু জায়গায় পরিবর্তন এনেছে পরিচালক নিজের বুদ্ধিমত্তা দিয়ে। পরাণ সিনেমার শুটিং শুরু হয় 2019 সালের সেপ্টেম্বরের 3 তারিখে ময়মনসিংহে। মাত্র 18 দিনে সিনেমাটির শুটিং সমাপ্ত হয়। 2022 সালের 9 জুলাই পরাণ ছবির পরিচালক রায়হান রাফি ফেসবুকে লাইভে এসে বলেছিলেন, অনন্যা চরিত্রটি অর্থাৎ আয়েশা সিদ্দিকা মিম্মির যে চরিত্র, নাম বদলায় অনন্যা করা হয়েছে। তবে পরিচালক দাবি করেছিলেন ফেসবুক লাইভে যেটা তার প্রাক্তন প্রেমিকা থেকে নামটি তার নেওয়া বা সংগ্রহ করা। পরাণ সিনেমার টিজার ইউটিউবে মুক্তি পাওয়ার পর দর্শকের বুঝতে আর বাকি থাকে না যে এটা বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনাকে কেন্দ্র করেই, তার উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে সিনেমা। তবে পরিচালক বরাবরের মতো অস্বীকার করছিলেন যেটা তথাকথিত বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ নিম্মি নয়নবন ঘটনাকে কেন্দ্র করে এই চলচ্চিত্র না। তবে এটি একটি সত্য ঘটনার উপরই নির্মিত চলচ্চিত্র পরাণ, এটি তিনি স্বীকার করেন। তবে দর্শকরা ভালোই বুঝতে পারেন, দর্শকের অনেক বোদ্ধা এবং বুদ্ধিমান, তারা ভালোই বুঝতে পারেন যে এটা কোন ঘটনার উপর নির্মিত চলচ্চিত্র। অবশ্যই বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা, মাস্টারমাইন্ড নিম্মি এবং প্রেমিক তৃতীয় ক্যারেক্টার নয়নবনের উপর নির্মিত এই চলচ্চিত্র পরাণ।